কেউ বলবে এক্সরে ড্রব্যাক কি? সফট টিস্যু দেখা যায়, এক্সরে সফট টিস্যু নেক আমরা করি, আমরা সফট টিস্যু সোয়েলিং দেখতে পাই। আমরা হার্টের যখন এক্সরে করি তখন আমরা সফট টিস্যু সোয়েলিং দেখতে পাই। উই ক্যান সি সফট টিস্যু। আমরা বেসিক্যালি হার্ট দেখার জন্য এক্সরে করি তো। সফট টিস্যু কি লাংটা কি সফট টিস্যু না সফট টিস্যু নয়? তাহলে কি ড্রব্যাক কি? হ্যাঁ, সো দিস ইজ অন ইম্পর্টেন্ট থিং ইজ ইট ইজ আ সুপার ইম্পোজড ইমেজ। একটা 3D, আমরা তো 3D স্ট্রাকচার, 4Dও নয় 2Dও নয়, আমরা 3D স্ট্রাকচার। সেই 3D স্ট্রাকচারকে আমরা 2 ডাইমেনশনালি দেখছি, তাহলে একটা ডাইমেনশন আমাদের কম করে দিতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট ইজ আ সুপার ইম্পোজড ইন্টারপ্রিটেশন। আমরা অ্যাকচুয়াল 3 ডাইমেনশনাল ভিউটা পাচ্ছি না। আর কি অসুবিধা? এক্স্যাক্টলি কন্ট্রাস্ট। যে কন্ট্রাস্ট আমরা যে কোনো ডিজিজের কন্ট্রাস্ট হতে পারে, অর্গানের কন্ট্রাস্ট হতে পারে, সেই কন্ট্রাস্ট এক্সরে ডেফিনেটলি আপ টু দ্য মার্ক নয়। সেই কারণে আমরা এক্সরেটাকে কম্পিউটেশনাল মডিফিকেশন করেছি, দিয়ে সেটা আমরা সিটি স্ক্যান নাম দিয়েছি। সিটি স্ক্যানের ফুল ফর্ম কি? হোয়াট ইজ টোমোগ্রাফি? কেটে দেওয়া, ছেদন করা, সেটাকে বলে টমি। ঠিক আছে, টমি। নেফ্রেক্টমি, কিডনি কেটে বাদ দেওয়া। তো আমাদের বডিটাকে স্লাইস বাই স্লাইস, পিস বাই পিস, পাউরুটির মতো কেটে দেখাটাকেই বলে টোমোগ্রাফি। টোমোগ্রাফি, কেটে কেটে দেখা, সেটাকে গ্রাফি বলে। তাহলে টোমোগ্রাফি। আর কম্পিউটেশনাল কেন? ইউজুয়ালি আমরা যে নর্মাল কনভেনশনাল এক্সরে করি, এক্সরে কে আবিষ্কার করেছিল? রঞ্জন, না উইলিয়াম রঞ্জন। রঞ্জন আবিষ্কার করেছিল তো। তো সেখানের প্রবলেমটা ছিল এইগুলো, যে 2 ডাইমেনশনাল ভিউ হলো ভালো, বেশি আমরা কন্ট্রাস্ট পাচ্ছিলাম না, ব্লার্ড ইমেজ পাচ্ছিলাম, সুপার ইম্পোজড ইমেজ পাচ্ছিলাম, তার সাথে রেডিয়েশনে ছিল। এবার সেক্ষেত্রে একটা বিশেষ কম্পিউটেশনাল ওয়েতে আমরা সেকশন ওয়াইজ এই এক্সরে একই রেতে আমরা সেকশন ওয়াইজ দেখতে পাচ্ছি। এটা পুরোপুরি কম্পিউটারাইজড সিস্টেম, উইদাউট কম্পিউটার এটা করা পসিবল নয়। এবং সেই সেকশনটা খালি যে সেকশনে আমরা পিকচারটা নিচ্ছি বা অ্যারেটা নিচ্ছি সেটাই নয়, পরে আবার আমরা তার 3D রিকনস্ট্রাকশন করতে পারি। ধরুন কোনো একটা ভেসেল, কার্ডিয়াক ভেসেল, তার আমরা 3D রিকনস্ট্রাকশন করতে পারি, সেটাও সিটির মাধ্যমে করা পসিবল। তো এখন সেই লেভেলে আমাদের অ্যাকুইজিশন পৌঁছে গেছে। তো তাতে স্বাভাবিক এক্সরের মতো এক্সরে সিস্টেমে কি একটা কুলিজ নল ছিল, আর তার সাথে অন্য সাইডে একটা পর্দা ছিল, ফটোসেনসিটিভ পর্দা ছিল, বেরিয়াম দেওয়া বা ব্রোমিয়াম দেওয়া, সরি সিজিয়াম ব্রোমাইড দেওয়া। সেক্ষেত্রে আমরা চেঞ্জেসটা শেপ করতাম এবং সে অনুযায়ী আমরা এক্সট্রা প্লেটটা পেতাম। এখানেও কিছু রে আছে ইন অ্যারে, মানে খালি একটা সোর্স নয়, অনেকগুলো সোর্স আছে। এবার যত বেশি সোর্সের সংখ্যা বাড়বে তত কম সময়ে আমরা সিটি স্ক্যানটা করতে পারবো, তত বেশি তার কন্ট্রাস্ট বেশি পাবো আমরা, তত বেশি আমরা ভালো পিকচার পাবো। ঠিক আছে, সেই কারণে স্লাইস অনুযায়ী এখন নাম হয়েছে। আগে 16 স্লাইস ছিল, সব থেকে পুরোনো জামানায় 8 স্লাইস ছিল, হয়তো তার থেকেও কম ছিল। সেক্ষেত্রে এক একটা সিটি স্ক্যান করতে হয়তো আধা ঘন্টা লাগতো এমআরআই মেশিনের মতো। কিন্তু এখন আমরা একটা সিঙ্গেল ব্রেসে পুরো মাথা থেকে পা পর্যন্ত আমরা পুরো সিটি স্ক্যানটা অ্যাকুইজিট করতে পারি, এবং তারপর আর কোনো সমস্যা নেই। এটাই সিটি স্ক্যানের একটা সুবিধা। তাহলে সিটি স্ক্যানের কিছু সুবিধা আছে, সুবিধা ইন কন্ট্রাস্ট টু এক্স-রে অ্যান্ড সুবিধা ইন কন্ট্রাস্ট টু এমআরআই, অসুবিধা ইন কন্ট্রাস্ট টু এক্স-রে অ্যান্ড অসুবিধা ইন কন্ট্রাস্ট টু MRI. So what are the advantage of CT scan over plain radiograph? যে এক্সরে যেটা আমরা বলছি সেটাকে আমরা পোশাকি ভাষায় বলি প্লেন রেডিওগ্রাফ। তাহলে কি নাম্বার, ইট ইজ আ 3D 3-dimensional picture. It gives a 3-dimensional view, a cross-sectional view. Although we see it 2-dimensionally, but it gives an idea about the 3-dimensional view. So we can acquire volume, not only surface area, we can acquire volume by 3D reconstruction. আর রেডিয়েশন এক্সপোজার যতটা হওয়া দরকার তার থেকে অনেক কম হয় এখন। আগের যুগে আমাদের বেশি বেশি রেডিয়েশন দিতে হতো, এখন সেই তুলনায় অনেক কম দিতে হয়। তবে ডেফিনেটলি একটা সিঙ্গেল ফিল্ম অফ এক্সরে থেকে অনেক বেশি রেডিয়েশন থাকে, সেটা একটা ড্রব্যাক বলতে পারো। অনেক বেশি শার্পার ইমেজ আমরা পাই। এমআরআই থেকে কি সুবিধা এটা সিটি স্ক্যানে? হ্যাঁ, লো কস্ট, ভেরি গুড, লো কস্ট ডেফিনেটলি ফর এ রিসোর্স পুয়ার কান্ট্রি লাইক আস আমাদেরকে কস্টটা ডেফিনেটলি বিবেচনা করতে হয়। তো ডেফিনেটলি নাম্বার 1 ইজ low cost for us. Number 2, MRI থেকে সিটি স্ক্যানের কি সুবিধা? What is another advantage? Anyone? Any idea? এখনই যেটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। Exactly, this is the thing, time. একটা MRI করতে নিয়ারলি 40 minutes 45 minutes লাগে, সেক্ষেত্রে একটা সিটি স্ক্যান হার্ডলি 10 seconds 30 seconds।
তাহলে কোন একটা পেশেন্ট যে হয়তো আনস্টেবল, যে হয়তো অল্টার সেন্সরিয়াম আছে, যে হয়তো অলরেডি লাস্ট 5 মিনিটসে একটা সিজার এপিসোড হয়ে গেছে, বা পেশেন্ট এজিটেটেড, বা পেশেন্ট বাচ্চা, যারা আমরা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হিসাবে কোন একটা ক্রস সেকশনাল ইমেজিং করতে চাইছি, এমআরআই করতে চাইছি বা সিটি স্ক্যান করতে চাইছি, তাহলে তার ক্ষেত্রে ইনিশিয়াল মোড অফ ইনভেস্টিগেশন, ক্রস সেকশনাল ইনভেস্টিগেশন শুড বি সিটি স্ক্যান until and unless patient is someone non compliant with radiation. যদি কোনো পেশেন্ট ধরুন প্রেগনেন্ট হয়, তাহলে আমরা তার সিটি স্ক্যান করতে পারবো না, তাই না? ইট ইজ নিয়ারলি কন্ট্রাইন্ডিকেটেড, নট কন্ট্রাইন্ডিকেটেড অলওয়েজ, বাট মোস্ট অফ দ্য কেসে সিটি স্ক্যান ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। তো সে এমআরআই এর সব থেকে বড় অসুবিধা এটাই, বাদ বাকি সবকিছুই এমআরআই সুবিধা। নাম্বার 1 কস্ট আর নাম্বার 2 টাইম, এই দুটো এখন আমরা এমআরআই মেশিনে কমাতে পারিনি, সেই কারণে সিটি স্ক্যানে তার সুবিধা রয়েছে। তো সিটি স্ক্যান ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনিশিয়াল মোড অফ ক্রস সেকশনাল ইমেজিং, এটা ক্লিয়ার সবার? সেটা যে কোনো ডিজিজ হতে পারে, যদি রেসপিরেটরি সিস্টেম ইনফেকশন হয়, এক্সরেতে আমরা ডাউটফুল কিছু বুঝতে পারছি না, আমরা একটা সিটি স্ক্যান করে নেব। ইভেন এখানকার এতে এমআরআই থেকে সিটি স্ক্যান বেটার বলা হয়, ঠিক তেমনি আমাদের ব্রেনে পেশেন্ট ছটফট করছে, জট করে আমরা 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে একটা সিটি স্ক্যান করে নেব। বাদ বাকি অন্য কিছুর ভিতরে সিটি অ্যাবডোমেন আমরা করতে পারি, এই সমস্তগুলো আমরা প্ল্যান করব। তোমাদের পরীক্ষাতে আমরা সিটি স্ক্যান বলতে কেবলমাত্র ব্রেইনের সিটি স্ক্যান দেবো, থোরাক্সের বা অ্যাবডোমেনের সিটি স্ক্যান দেবো না। সেটা যদি এমডি মেডিসিনের পরীক্ষা হয় তখন পরে দেওয়া যাবে, কিন্তু এমবিবিএস লেভেলে আমরা ইউজুয়ালি সিটি ব্রেনটাই দিই। এবং সিটি বলো বা এক্সরে বলো বা ইসিজি বলো, এগুলো হলো গেটওয়ে অফ ভাইভা। মানে তোমাদেরকে আমরা কোনো একটা প্লেট দেবো, সেটা এক্সরে হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, বিসিজি হতে পারে, সেটা তুমি ডায়াগনোসিস বলবে, ফেভার পয়েন্টস এন্ড ফেভার বলবে, তারপরে আমরা সেখান থেকে সেই অসুখ রিলেটেড হয়তো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, তার ম্যানেজমেন্ট জিজ্ঞেস করলাম। আইডিয়ালি ভাইভাগুলো এইরকম হয়। তো সিটি স্ক্যানে আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। ধরুন না কোনো একটা পেশেন্টের সিটি স্ক্যানে আমরা ইসচেমিক সিভিএ দেখলাম, ইসচেমিক সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট দেখছি, একটা ইনফার্ক্ট আছে, তো সেক্ষেত্রে আমরা তখন ইনফার্ক্টের ম্যানেজমেন্টে জিজ্ঞেস করতে পারি। ভাইভাগুলো এভাবেই হয়, এরকম হবে হয় না যে 5খানা সিটি স্ক্যানের প্লেট দিয়ে দিলাম, তোমরা ফটফট করে ডায়াগনোসিস করে দিলে স্পটারের মতো দিয়ে চলে গেলে। নো, সিটি ভাইভা এরকম হয় না, ঠিক আছে? তো তোমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে এইভাবে, যাতে নট অনলি দ্য ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করলে, কোন সাইডের ডিজিজ, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লিকেশন রিলেটেড টু দ্যাট লেশন আছে কিনা, এবং তার প্রেজেন্টেশন, তার আদার ফার্দার ইনভেস্টিগেশন অফ চয়েস, আদার যদি কিছু করতে হয় এরপরে কি করবি, সিস্টেম কিছু জিজ্ঞেস করতে পারো, এবং আলটিমেটলি দ্য ম্যানেজমেন্ট। এই পুরো জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তো লাস্ট ক্লাসে আমি একটু তাড়াতাড়ি করেছিলাম, একদিনে পুরো সিটি স্ক্যানটা শেষ করে দিয়েছিলাম, যেহেতু আমাদের হাতে সময় আছে এবং অলরেডি তোমরা বেশ কিছু টপিক শেষ করে ফেলেছো, ইসিজি হয়ে গেছে, এক্সরে হয়ে গেছে, তো আমরা ধীরে ধীরে সিটি স্ক্যানটা আমরা 2 দিনে কভার করার চেষ্টা করব, ঠিক আছে? চলো, সো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা 3 ডাইমেনশনাল ভাবছি, তাহলে আমাদের বডির রেসপেক্টে যে 3খানা অ্যাক্সিস এক্স ওয়াই জেড, সেটা কি বলি, কি নোমেনক্লেচার, সেটা আমরা জেনে নেব। সো sagittal, what is sagittal? This is anteroposterior axis বলতে পারো, সেই অ্যাক্সিস বরাবর উপর থেকে নিচে অবধি আমরা যদি যাই, তাহলে যে তলটা পাবো, যে সারফেসটা আমরা পাবো, যে প্লেনটা পাবো, দ্যাট ইজ নোন অ্যাজ স্যাজিটাল প্লেন, স্যাজিটাল প্লেন, ঠিক? আচ্ছা, তারপরে করোনাল, দিস ইজ করোনাল সাইড, দ্বিপার্শ্বীয় ভাবে বাইল্যাটারালি যেভাবে আমরা একটা অ্যাক্সিস অনুযায়ী যে প্লেনটা পাই, সেটাকে আমরা বলি coronal plane. আর লাস্টলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ ট্রান্সভার্স প্লেন। এইভাবে যদি কচু কাটা করে বা ধরুন চষা কাটা করে যদি কাটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সভার্স অ্যাক্সিস, বা এর আরেকটা নাম আছে এক্সিয়াল প্লেন। এক্সিয়াল প্লেন কেন এক্সিয়াল? যে অ্যাক্সিসে বডিটাকে আমরা ঢোকাই বা বের করি, সেই সেম অ্যাক্সিসে আমরা ইমেজিংটা নিচ্ছি, এবং দিস ইজ দ্য ইনিশিয়াল মোড। আমরা সিটি স্ক্যানটা এই প্লেনে নিই বেসিক্যালি, ট্রান্সভার্স প্লেনে বা হরাইজন্টাল প্লেন বলতে পারো, বা এক্সিয়াল প্লেন। তো দিস ওয়ান ইজ দিস ওয়ান, এই প্লেনটাকে বলে ট্রান্সভার্স প্লেন বা এক্সিয়াল প্লেন। নাও কামিং টু দ্য সিটি স্ক্যান প্রপার। সিটি স্ক্যানে আমরা যে ইন্টারপ্রিটেশন গুলো করি, সেই ইন্টারপ্রিটেশন গুলো বেসিক্যালি কি, সাদা আর কালোর মাখামাখি। ইট ইজ দ্য গ্রেডিয়েন্ট শেডস অফ হোয়াইটস অ্যান্ড gray, not 50 shades of gray, there are numerous shades of gray, ঠিক আছে? তো সেই গ্রেডেশনটা
মেশিনের গ্রেডেশন একরকম হবে, আমাদের হিউম্যান আইয়ের গ্রেডেশন একরকম হবে। স্বাভাবিকভাবে মেশিন মানে ব্যাপারটা এরকম, যতগুলো লিপস্টিকের কালারে যদি গ্রেডিয়েন্ট ভাবা যায়, তাহলে যদি ফিমেল জেন্ডারের কথা ভাবি, তাহলে তারা যে গ্রেডিয়েন্ট করতে পারবে, আমরা কি ততটা গ্রেডিয়েন্ট করতে পারবো? আমাদের কাছে পিঙ্ক না হয় রেড, ইট ইজ সামথিং লাইক দ্যাট। কিন্তু পিঙ্কের আবার গ্রেডিয়েন্ট আছে, রেডের আবার গ্রেডিয়েন্ট আছে। তো ইন দ্য সেম ওয়ে সেই গ্রেডিয়েন্টটা মেশিনের ক্ষেত্রে অনেক বেশি। আমরা যতক্ষণে স্কেলে গ্রে দেখতে পাই, ম্যাক্সিমাম 16খানা টাইপসের গ্রে আমরা পারসিভ করতে পারি হিউম্যান ব্রেন দিয়ে, ঠিক আছে? মেশিনের ক্ষেত্রে সেটা লিমিট নেই, 1000, 2000, 4000, 3000 গ্রেড টাইপস অফ গ্রে মেশিন পারসিভ করতে পারি। কম্পিউটার মেশিন মানে কম্পিউটার, আমরা কম্পিউটার নিয়ে কথা বলছি, ঠিক আছে? তো ইট ক্যান delineate the changes between these thinner sections of that spectrum, ঠিক আছে? তো দেখো -1000 থেকে এই যে গ্রেনেস বা হোয়াইটনেস, সেটা যে মেশিন যে ইউনিট দিয়ে ডিফাইন করে সেটাকে আমরা বলি হান্টসফিল্ড ইউনিট, HU, সংক্ষেপে HU বলা হয়। প্রত্যেকটা সিটি স্ক্যান মেশিনে যখন, আইডিয়ালি সিটি স্ক্যান কিন্তু এই ফিল্মে দেখার জিনিস নয়, আমরা কম্পিউটারে বসে দেখি, স্ক্রল করতে ওপর থেকে নিচে অবধি স্ক্রল করি, সেভাবে দেখি। রেডিওপিডিয়া যদি কেউ তোমরা সার্চ করো, রেডিওপিডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, যেটা টিপিক্যাল রেডিওলজির জন্য ডেডিকেটেড ওয়েবসাইট। সেখানে যখন তোমরা সিটি স্ক্যান দেখবে, সেই সিটি স্ক্যানগুলো মোবাইলেও তোমরা স্ক্রল আপ স্ক্রল ডাউন করে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে দেখতে পাবে। তো সেখানে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি তোমরা কারসর নিয়ে যাও, তাহলে সেই পয়েন্টের ওরা কত হান্টফিল্ড ইউনিট সেটা ওরা দেখিয়ে দেয়, কম্পিউটারে দেখিয়ে দেয়, ঠিক আছে? তো সেই হান্টফিল্ড ইউনিটকে আমরা ইউজুয়ালি, এর থেকেও আরো পিছনে, এর থেকে আরো সামনে যাওয়া যায়, কিন্তু ফর আওয়ার ক্লিনিক্যাল, অল ক্লিনিক্যাল পারপাস, আমাদের হিউম্যান বডির জন্য -1000 টু +1000 হিসাবে এই স্পেকট্রামে সীমাবদ্ধ রেখেছি। সো এই যে স্পেকট্রাম -1000 ইজ সিমিলার টু এয়ার। প্লেন এয়ার যদি কোন একটা জায়গাতে থাকে, ফান্ডিক গ্যাস হতে পারে, বা আমাদের প্যারানাজাল সাইনাসেস হতে পারে, বা যদি কোনো কারণে অপারেশন হয়ে থাকে, তার ফলে আমাদের পোস্ট নিউরোসার্জিক্যাল প্রসিডিউর ইনসাইড ব্রেন যদি কোনো এয়ার ফোকাই থাকে, সেই এয়ার উইল বি অফ -1000 হান্টফিল্ড ইউনিট। এবার -1000 পুরো -1000 হয় না, সেটা ইউজুয়ালি 997 বা 998, নিয়ার টু 1000 হয়। দিস ইজ -1000, and +1000 is bone or metal. Any calcified structure or metal can be perceived as +1000 হান্টফিল্ড ইউনিট বা নিয়ার টু অর মোর দেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিরো কোনটা? জিরো ইজ ওয়াটার। ওয়াটার ইজ ফুললি ব্ল্যাক? নো। In CT scan, water is in a spectrum of gray. In a spectrum of gray, একদম পুরো ব্ল্যাক নয়, একদম পুরো হোয়াইটও নয়, in a spectrum of gray. তো ওয়াটারকে আমরা স্ট্যান্ডার্ড ধরেছি, ওয়াটারকে স্ট্যান্ডার্ড ধরে দ্যাট ইজ জিরো। তার থেকে সামথিং মোর হোয়াইটার আমরা সেটা +1 হান্টফিল্ড ইউনিট দিয়ে মাপি, তার থেকে সামথিং মোর ব্ল্যাকার আমরা মাইনাস হান্টফিল্ড ইউনিট দিয়ে মাপি। ব্রেনের পার্সপেক্টিভে বেশি ইম্পর্টেন্ট মাইনাস পার্টটা, ভুল বললাম, প্লাস পার্টটা, ঠিক আছে? প্লাস পার্টটা এখানে দেখো, তাহলে ওয়াটার ইজ জিরো, এয়ারের দিকে -1000, বোন বা মেটালের দিকে +1000। তাহলে আমরা যদি স্কাল দেখি, স্কালের বোনগুলো কত হবে? নিয়ারলি +1000 হান্টফিল্ড ইউনিট হবে। ঠিক তেমনি আমরা যদি এয়ার দেখি, প্যারানাজাল সাইনাসিস, সেটা -1000 কাছাকাছি হবে। এখানে দেখো ফ্যাট আছে, আমরা সাধারণ চোখে এই এয়ার আর ফ্যাটটা আলাদা করতে নাও পারি, দুটোই আমাদের ব্ল্যাক মনে হবে, যেহেতু জলের থেকে কালো, সে কারণে দুটো আমাদের ব্ল্যাক মনে হতে পারে। যখন সেরকম মনে হবে, তখন আমরা সেখানে কারসারটা নিয়ে গিয়ে দেখবো যে -1000 এর কাছাকাছি আছে নাকি -50 বা এরকম কাছাকাছি আছে। তাহলে যদি এরকম থাকে, এরকম রেঞ্জে থাকে, -100 থাকে, তাহলে ইট ইজ ফ্যাট। এভাবে আমরা এটার ইউটিলাইজেশন করি হান্টফিল্ড ইউনিটের। ঠিক তেমনি যদি +50 দিকে যাই, তাহলে সফট টিস্যু। এবারে মেশিনে এই উইন্ডোটা কম্পিউটারে আমরা চেঞ্জ করতে পারি। আমরা কোনো সময় -1000 টু +1000 এর বেসিসে দেখি না, আমরা সেটাকে ছোট ন্যারো ডাউন করে নিই। সেই ন্যারো ডাউনটাকেই আমরা উইন্ডো নাম দিচ্ছি, উইন্ডোইং। পরে যেতে আসছি, দেখো। সো দিস ইজ দ্য টোটাল উইডথ, রাইট? -1000 টু +1000, তাহলে উইডথ কত? টোটাল স্পেকট্রামের উইডথ হলো 2000, এন্ড লেভেল হলো ওই দুটোর মাঝের যে মিডিয়ান ভ্যালু, সেটাকে আমরা লেভেল বলি। যে মিডিয়ান ভ্যালু, মাঝের যে ভ্যালুটা, সেটাকে আমরা লেভেল বলি। তাহলে এখানে লেভেল কত?
লেভেল ইজ 0। এইখানে দেখো আমরা এই স্পেকট্রামটা নিয়েছি এইখান থেকে এইখানে, তাহলে এই উইডথ ধরো 400, এখানে ধরে নাও প্লাস 300 নিয়েছি, এখানে মাইনাস 100 নিয়েছি, ঠিক আছে? তাহলে উইডথ হলো 400 আর লেভেল তাহলে কি হবে 50 হবে। লেভেল মানে হলো এই দুটোর মাঝামাঝি যে জায়গাটা, ঠিক আছে? বোঝা গেল স্পেকট্রামটা? আমরা এই সেম স্পেকট্রামটাই ন্যারো ডাউন করেছি এইটুকুতে, যাতে আমরা আরো ভালো করে সেটস গুলো হিউম্যান আইয়ে দেখতে পাই। এইটাকে উইন্ডোইং বলা হয়। উইন্ডোইং মেশিনের জন্য না, কম্পিউটারের জন্য না, আমাদের জন্য, ফর হিউম্যান আই ডিটেকশন, রাইট? এই স্পেকট্রামটা এত বড় স্পেকট্রাম না নিয়ে তার একটা ছোট্ট পার্টকে আমরা আবার স্ট্র্যাটিফাই করছি। ইউটিলিটি বুঝতে পারলে না, দেখাচ্ছি এর পরের সেকশনে আমরা বুঝতে পারবো ইউটিলিটিটা কি। দেখো এটা একটা সেই -1000 টু +1000 এর কাছাকাছি। সেখানে দেখো সবই গ্রে অ্যান্ড হোয়াইট, এখানে স্প্লিন, কিডনি, লিভারের সাথে সেরকম কোনো তফাৎ বুঝতে পারছো না। সেটাকে যদি আরো ন্যারো ডাউন করো তাহলে এরকম আসবে, আরো ন্যারো ডাউন করলে এরকম আসবে। এখানে দেখো লিভারে কোনো লেশন বুঝতে পারছো? কোনো লেশন বুঝতে পারছো না। এখানে দেখো একটা লেশন বুঝতে পারছো। আমরা আরো বেশি ন্যারো ডাউন করেছি, উইন্ডোইং করেছি। আরো বেশি ন্যারো যদি স্পেকট্রাম নিই তাহলে এতটাই ক্লিয়ার বুঝতে পারবো। এইভাবে রেডিওলজি যারা আছে বা তোমরাও করতে পারো, যখন তোমাদের যদি ইমার্জেন্সিতে এরকম সুবিধা থাকে যে রেডিওলজি ডিপার্টমেন্টে সিটি স্ক্যান হলো, তুমি ইমার্জেন্সিতে সেটা অ্যাকোয়ার করতে পারছো, তাহলে সেই উইন্ডোইংটা চেঞ্জ করে তুমি যে লেশনটা অ্যাকচুয়ালি অত ভালো কিছুই বোঝা যাচ্ছে না, এইখানে যখন ব্রড উইথ নিচ্ছি সেটা যখন ন্যারো উইথ নিচ্ছি কত সুন্দর বোঝা যাচ্ছে, এটা আমরা করতে পারি। ইট ইজ জাস্ট লাইক দ্য ম্যাগনিফিকেশন অফ মাইক্রোস্কোপ। আমার মাইক্রোস্কোপে প্রথমে কি 10x এ দেখি, একটা বড় এরিয়া দেখি, তারপরে 45x এ দেখি, তারপরে একটু তেল ঢেলে 1000x এ দেখি। তাহলে যত বেশি আমরা ছোট এরিয়া দেখবো তত বেশি ভালো বুঝতে পারবো, তত বেশি রেজলিউশন বাড়বে। ঠিক তেমনি এটা যত বেশি আমরা ওয়াইড স্পেকট্রামে দেখবো তত বেশি আবছা দেখবো, যত সেটা আরো ন্যারো ডাউন করবো তত বেশি আরো ফোকাসড আমরা জিনিসটা পাবো, ওই স্পেকট্রামের জিনিসটা পাবো, ঠিক আছে? এবং তফাৎটা আরো ভালো বুঝতে পারবো। মানে ধরো নাও এই সফট টিস্যুটা সেটা ধরো নাও +100 হর্নসফিল ইউনিট, আর এই লিভারটা 150 হর্নসফিল ইউনিট। বুঝতে পারছো? যখন 2000 পুরোটা আমরা উইথ নিচ্ছি তখন 100 আর 150 মধ্যে খুব একটা তফাৎ করতে পারছে না মেশিন বা হিউম্যান আই। মেশিন হয়তো ঠিকই করতে পারছে ভেতরে ভেতরে, কিন্তু আমাদের চোখে যে স্ক্রিনটা আছে সেখানে আমরা কিছু করতে পারছি না। কিন্তু সেটা যখন -200 থেকে +200 এর মধ্যে নিচ্ছি তখন কিন্তু 100 থেকে 150 এর মধ্যে তফাৎ তখন ভালো করে দেখতে পাচ্ছি। এটাই হলো উইন্ডোইং এর ইম্পর্টেন্স। এরপরে দেখো তাহলে কি কি উইন্ডো আমরা ইউজ করি, কত তফাৎ দেখো এখানে। সফট টিস্যু অ্যাবডোমেনের উইন্ডো 350 ন্যারো ডাউন করে নিয়েছি, কখনো 4000 2000 না, ন্যারো ডাউন করে নিলাম, লেভেল 50 তে করলাম। লাংয়ের উইন্ডো 1600, লেভেল 600, বোনের উইন্ডো 2000, লেভেল 500। এগুলো তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এই সমস্ত উইন্ডোইং গুলো পসিবল। তাহলে তোমরা কোন একটা জিনিস ধরো না লাংয়ের প্যারেনকামে দেখতে চাইছো, তাহলে অলরেডি যদি বাই ডিফল্ট কম্পিউটারে বোন উইন্ডো সেট করা থাকে তাহলে লাং প্যারেনকামের জিনিস ভালো করে দেখতে পাবে না। তাহলে তোমরা কার্সারটা ওই সিলেকশনে নিয়ে গিয়ে স্ক্রল ডাউন করে লাং উইন্ডো করবে, তাহলে পিকচারটা কত ভালো হয়ে যাবে। তোমাদেরকে আমি সিটি স্ক্যান আগামী দিনকে নিয়ে আসবো, একটা লাঙ্গরের সিটি স্ক্যান নিয়ে আসবো, সেখানে দেখতে পাবে উইন্ডোইং এর কত ইম্পর্টেন্স। প্রত্যেকটা ওদের সিটি স্ক্যানের এতে দিয়ে থাকে দিস ইজ বোন উইন্ডো, দিস ইজ লাং উইন্ডো, সেই উইন্ডোটা তুমি চেঞ্জ করতে পারো ইমার্জেন্সিতে বসে, ঠিক আছে? ব্রেন উইন্ডো টিমনি দেখো, ব্রেন উইন্ডো কত বেশি ন্যারো, অনলি উইডথ ইজ 70, কারণ ব্রেনের হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার এগুলো ওই হোয়াইট বেশি হোয়াইট থেকে কিছু আলাদা করতে পারবে না, সবই একটা সিঙ্গেল শেড অফ গ্রে মনে হবে, সেই কারণে এত বেশি ন্যারো ডাউন করতে হয়েছে। অনলি 50, উইডথ ইজ অনলি 50 হর্নসফিল ইউনিট, এল ইজ 30। স্ট্রোকের ওরকম ছোট ছোট 30, ব্লাডের 180, একটু হোয়াইট করে নিলাম কারণ ব্লাড সাদা খুব ভালোই বোঝা যায়, ইউজুয়ালি খুব ইজিলি বোঝা যায়, সেই কারণে ব্লাড উইন্ডোতে এরকম আমরা উইন্ডোটা করতে পারি। উইন্ডো 2000 এটা বুঝতে পারলে না, দাঁড়াও বলে এটা এল মানে কি 5 + 500, এল মানে +500, তাহলে +500 এর এদিকে 1000 নেব ওইদিকে 1000 নেব, বুঝতে পারলে? লেভেলটা ওই কারণে ফিক্স, লেভেল মানে যেটা মিডিয়ান বলো তার এদিকে 1000 এদিকে 1000, সবসময় যে জিরো মিডিয়ান বলো রাখতে হবে কে বলেছে? এখানেও দেখো 2000 উইড কিন্তু এলটা 500 এ, এক্স্যাক্টলি
ঠিক আছে, এইভাবে একদিকে হবে 500 এর মিডল ভ্যালু, তাহলে 500 টু 1500, আর এইদিকে হবে 500 টু -500 টু +1500, তাহলে উইডথ হয়ে গেল। কারণ ওই উইডথে তো তুমি এদিকে এদিকে নড়াতে পারো, সেই নড়াটা যে কোনো হতে পারে, তো সেটা দিয়ে স্পেসিফাই করা যাচ্ছে না। লোকেশনটা স্পেসিফাই করার জন্য তখন লেভেলটা আনতে হয়, কোন লেভেলের নিরীক্ষে উইডথটা তুমি মাপছো। না না, দুদিকে ইনক্লুড করতে পারো, পুরো অনফিল ইউনিটে পুরো স্পেকট্রাম বরাবর তুমি উইডথ নিতে পারো। হ্যাঁ, দুটোই মাইনাস থাকতে পারে, দুটোই প্লাস থাকতে পারে, যা কিছু থাকতে পারে। হ্যাঁ, কেন নয়, ডেফিনেটলি রাখতে পারো, কিন্তু আমাদের সেগুলো বেশি দরকার হয় না, বেশিরভাগ প্লাসের দিকে থাকে, বেশিরভাগ প্লাসের দিকে, কারণ বেশিরভাগ জিনিস আমাদের জলের থেকে ভারী, আমাদের বডিতে বেশিরভাগ জিনিস যা আছে সেগুলো ইউজুয়ালি জলের থেকে ভারী হয়। জলের থেকে হালকা একটাই জিনিস হয়, কি? ফ্যাট। জলের থেকে হালকা লেস ডেনসিটি ফ্যাট, তাহলে ফ্যাটটা আমাদের নেগেটিভ আছে। ঠিক আছে, চলো এটা নিয়ে অত মাথা না ঘামালেও চলবে, খালি কনসেপ্টটা যারা বুঝেছো ওই দিকটা মনে রাখার দরকার নেই, খালি এইটা মনে রাখবে এতগুলো উইন্ডোইং করা পসিবল মেশিনে। ঠিক আছে, এইটা দেখো এবার, এটা ব্রেনে, তাহলে ব্রেনে 0 থেকে +1000 আমরা ভেবেছি। ব্রেন একটা সফট টিস্যু, যেখানে জলের থেকে বেশি স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসপত্র থাকে, ধরে নিচ্ছি সিটি ডেনসিটি তাদের জলের থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা জলটা হলো 0, তার এইদিকে পজিটিভ লাইনে আমরা একটা জিনিস পাচ্ছি, ক্লটেড ব্লাড ইজ +80 কনফিল ইউনিট, ক্লটেড ব্লাড +80। আচ্ছা তুমি বলো +15 এর সাপেক্ষে +80 সাদা দেখাবে না কালো দেখাবে? সাদা দেখাবে অবভিয়াসলি। +15 এর সাপেক্ষে সরি +40 সাপেক্ষে +25 সাদা দেখাবে না কালো দেখাবে? কালোর দিকে থাকবে। গ্রেড স্পেকট্রামে দেখবো কিন্তু মোর ব্ল্যাকিশ আর মোর হোয়াইটিশ, এটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, হোয়াইট ম্যাটার দেখো, এইগুলো মনে রাখার দরকার নেই, আমি বলে দিচ্ছি। সব থেকে জলের কাছাকাছি কি থাকবে? অবভিয়াসলি CSF থাকবে, তাহলে CSF ইজ অনলি +15 আনফিল ইউনিট, হোয়াইট ম্যাটার +25 আনফিল ইউনিট। কেউ বলতে পারবে হোয়াইট ম্যাটার কেন হালকা বেশি জলের থেকে, গ্রে ম্যাটারের থেকে? গ্রে ম্যাটার দেখো বেশি সাদা, আর হোয়াইট ম্যাটার বেশি ব্ল্যাক। হোয়াইট ম্যাটার ইজ ব্ল্যাক, গ্রে ম্যাটার ইজ মোর হোয়াইট। ওয়াই? না, হোয়াইট ম্যাটার ইজ মেড অফ অ্যাক্সন। অ্যাক্সনে কি বেশি থাকে? লিপিড। ইট ইজ অনলি লিপিড বায়োলেয়ার না, সেল মেমব্রেনের যে বায়োলেয়ার সেটাকে পাক করে 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 করেই তো অ্যাকশন তৈরি হয়েছে, অ্যাকশনের যে বডিটা তৈরি হয়েছে। তাহলে যেখানে লিপিড বেশি সেটা ডেফিনেটলি সেখানে বেশি ব্ল্যাকিশ হবে। ঠিক তেমনি দেখো হোয়াইট ম্যাটার ইজ মোর ব্ল্যাকিশ দ্যান গ্রে ম্যাটার, এটা মনে রাখতে হবে, সারা যেমন মনে রাখার দরকারই নেই, যদি খালি you have to utilize your gray matter to understand this, right? So white matter is more blackish compared to gray matter. Clear? চলো, and blood is pure white, একদম খুব সুন্দর বোঝা যাবে ব্লাড। এবারে ব্লাডের মধ্যে গল্প আছে, এখানে বলছি ক্লটেড ব্লাড, পুরোপুরি ক্লট হয়ে গেলে তখন +40 +80, যদি অ্যাকিউট ব্লিডিং হয় তাহলে এটা আরো বেশি হোয়াইটের দিকে যাবে। পরের সেকশনে আমরা আসবো, ওটা এখানে দিয়ে নিতে হবে। ঠিক আছে, যদি অ্যাকিউট ব্লিডিং হয় তাহলে আরো বেশি হোয়াইটের দিকে যাবে। ঠিক আছে, ওকে, ওটা এখানে মিস করেছি। ঠিক আছে, যদি এটা হলো ক্লটেড ব্লাড হলো +80। ঠিক আছে, সরি ভুল বলছি, ক্লটেড ব্লাড ইজ +80। এবারে সেই ক্লটগুলো যখন আস্তে আস্তে ডিসোলিউট করবে সেটা আরো হোয়াইটের দিকে যাবে না আরো গ্রে এর দিকে আসবে? ধরো নাও অ্যাকিউট ব্লিডিং, তাহলে ব্লিডিং প্রথমে ফ্লোয়িং ব্লাড ছিল, ফ্লোয়িং ব্লাড কিসের মতো? জলের মতো। এক্স্যাক্টলি, তাহলে সে কিরকম হবে? ব্ল্যাকিশ হবে। ফ্লোয়িং ব্লাড ইজ ব্ল্যাক, এটা মাথায় রেখে দাও, এটা অন্য কারণে মাথায় রাখতে হবে, পরে আমরা বলছি, পরে খুব সুন্দর একটা সাইন পাওয়া যাবে। ফ্লোয়িং ব্লাড ইজ ব্ল্যাক, যেই ব্লাড ক্লট হয়ে যাবে ঠিক তেমনি তো ডেনসিটি বেড়ে যাবে, সে হয়ে যাবে হোয়াইট। এবার সেই ব্লাডটা যখন আস্তে আস্তে ডিসোলিউট করবে, আস্তে আস্তে যখন ডিসঅ্যাপিয়ার করতে লাগবে, যখন সাবঅ্যাকিউট হবে সেখান থেকে ক্রনিক হবে, তখন সেটার কনসিস্টেন্সি কিরকম হয়ে যাবে? আস্তে আস্তে জলের মতো হয়ে যাবে, তাহলে সেটা আস্তে 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 ব্ল্যাকিশ হতে থাকবে। এই কনসেপ্টটা মাথায় রাখো, কারণ এরপরে যে আমরা হেমারেজিক সিভিএ বা তার সাথে এক্সট্রাক্সিয়াল যে ব্লিডিং গুলো পড়বো তখন সেই জিনিসগুলো, সেই ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো খুব দরকার লাগবে। ঠিক আছে, তাহলে দিস ইজ ক্লটেড ব্লাড, তাহলে ডিসোলিউটেড ব্লাড তার থেকে এদিকে আসবে। ঠিক, আর যদি অ্যাকিউট ব্লিডিং হয় তাহলে এই জিরোর কাছাকাছি থাকবে। অ্যাকিউট ব্লিডিং দ্যাট ইজ ফ্লোয়িং,
ফ্লোয়িং ব্লাড, बहता हुआ खून। ওকে, এইখানে দেখো কে বলছিলে কি ইউজ হর্নসফিল ইউনিটের ইউজ, এটা কি এয়ার নাকি অন্য কিছু, কি করে বুঝবো? এটা ব্ল্যাক তো, ব্ল্যাক, তাহলে ওখানে খুলির মাথায় এয়ার, মধ্যে এয়ার কি করে গেল? তাহলে তোমাদের হিউজ একটা কনফিউশন। পেশেন্টের কোনো অপারেটিভ হিস্ট্রি নেই, কোনো ট্রমার হিস্ট্রি নেই। না, ওয়াটার ব্ল্যাক এরকম ব্ল্যাক হবে না, ব্ল্যাকের ওটা গ্রেইশ হবে, ওয়াটারটা এই দেখো সিএসএফ এর মতো এই এই এইরকম যেটা দেখতে পাচ্ছ ব্ল্যাক, সেরকম ব্ল্যাক ওয়াটার হবে। তোমাকে ওয়াটার দেখাচ্ছি, সিএসএফ দেখাচ্ছি। তো এটা মনে হচ্ছে পুরো এয়ার, কিন্তু যে এখানে কম্পিউটারের কার্সারটা নিয়ে যাবে তখন দেখবে হর্নসফিল ইউনিট এয়ার হলে কত হবে, -1000 বা তার কাছাকাছি। হর্নসফিল ইউনিট এখানে কত দেখাচ্ছে, কোথায়? অ্যাভারেজ 103, তাহলে 100 এর কাছাকাছি, -100, তার মানে কি এটা ফ্যাট। So it is nothing but a lipoma, but it is not air. এইটা হলো হর্নসফিল ইউনিটের। তোমার যখন কনফিউশন হবে যে এই জিনিসটা কি রকম, তখন তুমি কার্সারটা ওখানে গিয়ে দেখবে, হর্নসফিল ইউনিট দেখে নেবে। আর হর্নসফিল ইউনিট নিয়ে তুমি জানো যে এত হর্নসফিল ইউনিট ইউজুয়ালি এরকম জিনিস হয়, তখন তুমি অ্যাসার্ট করতে পারবে যে হ্যাঁ, সো দিস ইজ নট এয়ার, দিস ইজ সিম্পল লাইপ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, রাইট? ঠিক তেমনি এগুলো কি, এগুলো ফ্যাট, এখানে তো এয়ার হয় না, পেশেন্টের যেহেতু ট্রমার হিস্ট্রি নেই, তাহলে এটা দিস ইজ নট এয়ার। এটা তো ব্ল্যাক দেখাচ্ছে, তাহলে এটা কি, এটা হলো সাবকিউটেনিয়াস ফ্যাট, স্ক্যাল্পের যে ফ্যাটটা থাকে সেটা ফ্যাট, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য ইউটিলাইজেশন অফ হর্নসফিল ইউনিট। এইখানে দেখো এবারে বিভিন্ন ধরনের হর্নসফিল ইউনিট আমরা দেখানোর চেষ্টা করেছি। সো প্রথমে এইটা দেখো, দিস ইজ গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার ইজ হোয়াইট আমরা বললাম। সো তার হর্নসফিল ইউনিট কত হচ্ছে, অ্যাভারেজ 39, ঠিক আছে, 39-40 এইরকম। তারপরে এটা 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 কি হার্ডকোর হোয়াইট ম্যাটার, করোনা রেডিয়েটা বা সাবকর্টিক্যাল যে হোয়াইট ম্যাটার আছে সেইটা, সেই হোয়াইট ম্যাটার কত হচ্ছে দেখো, হোয়াইট ম্যাটার ইজ গ্রে, তাহলে হোয়াইট ম্যাটার ইজ গ্রে 27। কেন কম? তার কারণ এখানে ফ্যাটের কন্টেন্ট রিলেটিভলি বেশি, ডিউ টু অ্যাকশন, বেশি বেশি অ্যাকশন থাকে, মাইলিনেশন থাকে, নট অ্যাকশন, অ্যাকশন বলাটা ভুল, অ্যাকশন কেন থাকবে, মাইলিনেশন থাকবে বেশি, মাইলিনেশন থাকে, সেই মাইলিনেশনের জন্য এখানে লিপিড কন্টেন্ট বেশি, সেই কারণে তার অ্যাভারেজ কমে গেছে হর্নসফিল ইউনিট, সো ইট ইজ 27। সো হোয়াইট ম্যাটার যেটা, সেই হোয়াইট ম্যাটারটা বেশি গ্রেইশ, আর গ্রে ম্যাটারটা বেশি হোয়াইট, এরকম রিবনের মতো। এখানে গ্রে ম্যাটারটা দেখতে পাচ্ছ পুরো, এই যে এইখানটা দেখো, এটা হলো গ্রে, এটা হলো হোয়াইট, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার কি, এটা গ্রে ম্যাটার, এটা হোয়াইট ম্যাটার। ক্লিয়ার? তোমার অ্যানাটমিটা মনে করো, ঠিক? গ্রে ম্যাটারে সেল বডি থাকে কিন্তু কোনো লিপিড সেরকম মেমব্রেন ইনসুলেশন থাকে না, হোয়াইট ম্যাটারে লিপিড ইনসুলেশন থাকে, তাই এটাও কম। আর এইখানে দেখো সিএসএফ, সিএসএফ কত বলেছেন, +15, দেখো কত আছে, অ্যাভারেজ 5.5, যাই হোক ঠিক আছে, কাছাকাছি। তো জলের কাছাকাছি মানে দিস ইজ, মানে একদম যে টিপিক্যাল ওটাই পয়েন্ট হবে তা না, তার প্লাস মাইনাস। এখানে দেখো এই আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত করা আছে, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমিটি পড়েছো 3.52, মানে এর এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, তো আমরা এক্সাক্ট ভ্যালু দিই না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু এদিক ওদিক হতেই পারে। সো দিস ইজ সিএসএফ, দিস ইজ সিএসএফ, দিস ইজ অ্যাগেন সিএসএফ। যদি আমাদের কার্সারটা অ্যাক্টিভ থাকতো তাহলে এখানে যখন দেখাতাম তখন ওই লেখাগুলো এখানেও চলে আসতো, ঠিক আছে? ওকে, নাও কামিং টু দ্য ইন্টারপ্রিটেশন। তাহলে সব থেকে প্রথমে দেখে নেবে পেশেন্টের নাম, বয়স, ডেট অফ অ্যাকুইজিশন অ্যান্ড টাইম অফ অ্যাকুইজিশন কোন সময় না হয়েছিল, তারপরে ইন্টারপ্রিট করা শুরু করবে অবভিয়াসলি, ঠিক আছে? তার সাথে এবার কিভাবে দেখবে, একটা জেনারেলাইজড ওভারভিউ আছে, একটা মাস এফেক্ট এখন আছে কিনা, রুল আউট ব্লিড, রুল আউট স্ট্রোক, সফট টিস্যু ফ্র্যাকচার। এটার থেকে আমি যেটা প্রেফার করি সেটাও তোমরা করতে পারো। সব থেকে প্রথমে বেশিরভাগ আমরা কিসের জন্য দিই, ব্রেন প্যারেনকাইমের জন্য দিই। তাহলে প্রত্যেকবার স্ক্রল আপ স্ক্রল ডাউন করে একদম ভার্টেক্স থেকে শুরু করে নিচে অবধি পুরোটা আমরা দেখি ইউজুয়ালি। এটা পরীক্ষা তো তোমাদের ওরকম আমরা কম্পিউটার দিতে পারবো না, তোমাদেরকে ফিল্মই দিব, সেই ফিল্মে তাহলে প্রত্যেকটা সেকশন তোমাদের দেখা উচিত। তাহলে প্রথমবার স্ক্রল আপ স্ক্রল ডাউন করে ব্রেন প্যারেনকাইমা দেখলাম, সেখানে কোনো অবভিয়াস মাস আছে কিনা, কোনো ব্লিডিং আছে কিনা, কোনো হেমারেজ আছে কিনা, কোনো রিং এনহ্যান্সিং লেশনস আছে কিনা, কোনো এনিথিং, সেটা একবার দেখে নিলাম। তারপরে ফ্লুইড স্পেস দেখলাম, সিএসএফ এর যে স্পেসগুলো আছে, ভেন্ট্রিকল, সাব ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল বা বাইলাটারাল ভেন্ট্রিকল এবং যে আউটার যে সিএসএফ স্পেস সেটা আমরা দেখলাম।
তারপরে আমরা দেখব যদি কোনো অবভিয়াস লেশনসে তার সাথে কোনো ইডিমা আছে কিনা, কোনো মাস এফেক্ট আছে কিনা সেটা দেখবো, কোনো অবভিয়াস হার্নিয়েশন হয়েছে কিনা সেটা দেখবো, অ্যান্ড লাস্টলি এক্সট্রা অ্যাক্সিয়াল যে স্পেস আছে সাবঅ্যারাকনোয়েড হেমারেজ, সরি সাবডুরাল স্পেস, এপিডুরাল স্পেস, সেই স্পেসগুলো দেখবো, অ্যান্ড লাস্টলি বোনি পার্টটা দেখবো কোনো কালভারিয়াতে কোনো ফ্র্যাকচার বা কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা, অ্যান্ড একদম লাস্টে বাইরের পার্টটা দেখবো যে স্ক্যাল্পে কোনো ইডিমা, হিমাটোমা এই সমস্ত কিছু ডেভেলপ করেছে কিনা। প্রত্যেকটা দেখার নিয়ম হলো ইন স্ক্রল আপ স্ক্রল ডাউন করা। তাতে দুটো জিনিস হয়, একটা হলো যে অনেক সময় প্রথমবার স্ক্রল আপ স্ক্রল ডাউন করে ব্রেন প্যারেনকামের কোনো একটা ছোট জিনিস হয়তো মিস করে যেতে পারো, কিন্তু যখন ওই জিনিসটা তুমি 3 বা 4 বার দেখবে তাহলে কোনো ছোট ছোট জিনিসও মিস করবে না। একবার স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে এক্সপেরিয়েন্সড আইয়ের ম্যাক্সিমাম কত 10 সেকেন্ড লাগবে, ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে। তাহলে তুমি যদি 10 বার জিনিসটা উপরে নিচে করো এবং এইরকম স্ট্র্যাটেজিক্যালি সিস্টেমেটিক্যালি ওয়েতে ইন্টারপ্রিট করো, তাহলে কোনো জিনিস মিস যাবে। বুঝতে পেরেছো? ঠিক তেমনি ইসিজি তো আমরা বলেছি যে এই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে রিড করা উচিত, এক্স-রে তো একটা সিকোয়েন্স অনুযায়ী মিড লাইন থেকে ল্যাটারালি, অ্যাবাভ থেকে বিলো, স্ট্রাকচারগুলো আস্তে 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 তোমাদের মনে ইন্টারপ্রেট করা উচিত। ঠিক তেমনি সিটি স্ক্যানটা আমরা এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্ট্রাকচার বা অ্যানাটমিক্যালি সিগনিফিক্যান্ট যে অর্গান আছে বা মেমব্রেন আছে সেটাকে আমরা আলাদা আলাদা করে অ্যাসেস করার চেষ্টা করবো স্ক্রল আপ স্ক্রল ডাউন করে। আমরা যেহেতু তোমাদেরকে ফিল্ম দেবো, তোমরা উপর থেকে নিচে অব্দি এরকম স্ক্যান করতে করতে যাবে, জাস্ট লাইক দ্যাট বেসিক তোমাদের চোখ স্ক্যান করবে। ওকে, সো নাও কামিং টু ব্রেন হেমারেজ। আমরা হেমারেজিক পার্টটা আজকে কভার করার চেষ্টা করব, ঠিক আছে? ব্লিডিং পার্টটা বেসিক্যালি। তো ব্লিডিং যেটা আছে সেটা দুই ধরনের হয় আমাদের ক্রিনিয়ালে। যে ব্লিডিংটা হয় একটা এক্সট্রা ক্রিনিয়াল হতে পারে, যেটা সাবডুরাল হেমাটোমা বা এক্সট্রা অ্যাক্সিয়াল বলি আমরা, সাবডুরাল হেমাটোমা বা এপিডুরাল হেমাটোমা, সেগুলোকে আমরা এক্সট্রা অ্যাক্সিয়াল ব্লিডিং বলি বা এক্সট্রা অ্যাক্সিয়াল হোয়াটএভার হেমাটোমা। অ্যান্ড যেগুলো ব্রেন প্যারেনকামের মধ্যে ইনভলভ করছে সেটাকে আমরা বলি সেরিব্রোভাস্কুলার হেমারেজ বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ বলি। তো প্রথমে আমরা হেমারেজিক সিভিএ এই টার্মটা ঠিক না, আমরা এর আন্ডারে বাদ বাকি জিনিসগুলো আলোচনা করতে চাইছি। এপিডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা, এগুলো বেসিক্যালি এক্সট্রা অ্যাক্সিয়াল হেমাটোমা, তো সেগুলো আমরা এখানে ডিসকাশন করব। সব থেকে প্রথমে এই জিনিসটা দেখো, এটা দেখতে পাচ্ছ হোয়াইট, তাহলে সামথিং হোয়াইট যেটা সিএসএফ এর থেকে বেশি, তাহলে দিস ইজ সাদা জিনিস। এখন ওগুলো খুব একটা এ করার দরকার নেই, জাস্ট দিস ইজ আ ব্লিডিং, এটুকু বুঝতে পারছো? এটা অ্যাকিউট ব্লিডিং না ক্রনিক ব্লিডিং? অ্যাকিউট ক্লট, অ্যাকিউট ক্লট, ডেফিনেটলি ইট ইজ অ্যাকিউট ওয়ান, ইট ইজ নট ক্রনিক। কারণ ক্রনিক হলে সেটা আস্তে আস্তে এই সিএসএফ ডেনসিটির মতো হতো, আস্তে আস্তে সেটা আরো বেশি ব্ল্যাকিশ হয়ে যেত। সো দিস ইজ অ্যাকিউট ব্লিডিং, অ্যাকিউট ব্লিডিং ইজ হোয়াইট, আমরা বলেছি প্লাস 80 হর্নস পার ইউনিট অ্যাকিউট ব্লিডিং, অ্যাকিউট ক্লটেড ব্লাড। এটা ফ্লোয়িং ব্লাড নয় তো, এটা ক্লটেড ব্লাড। যদি ক্লটেড না থাকে তুমি এই সিটি স্ক্যানে ভালো বুঝতেই পারবে না, দেখতেই পাবে না। আমি আসছি এর পরে সেশনগুলোতে আসছি, ফ্লোয়িং ব্লাড কিরকম হয় সেটা আমি তোমাকে দেখাবো। এখানে এটুকু এখন ফর দ্য টাইম বিং জানো যে দিস ইজ আ হেমাটোমা, দ্যাট ইজ ডেফিনেটলি অ্যাকিউট, কোনো সাব অ্যাকিউট বা ক্রনিক নয়, অ্যাকিউট হেমাটোমা যেটা কিনা ব্রেন প্যারেনকাইমাতে বেসাল গ্যাংলিয়াকে ইনভলভ করেছে। সো দিস ইজ আ হেমারেজিক সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তার সাথে আর কিছু দেখতে পাচ্ছ? এই জায়গাটা কি একটু সাদা সাদা লাগছে কেন? সরি, একটু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে কেন? ইডিমা হয়েছে, ওয়াটার অ্যাকুমুলেট করেছে, ব্রেন টিস্যু ইডিমা হয়েছে। সো দিস ইজ উইথ ইডিমা, উইথ ইডিমা, ঠিক আছে? সো দিস ইজ হেমোরেজিক সিভিএ উইথ পেরিলেশনাল ইডিমা, সিম্পল ডায়াগনোসিস, আমরা এটুকু এক্সপেক্ট করি। এরপর আমরা দেখবো, বলবো যে পেশেন্টটার ধরুন ব্লাড প্রেশার 220/130 ছিল, এই পেশেন্টটা তোমরা এভাবে কিভাবে ম্যানেজ করবে? তোমার কাছে এমার্জেন্সিতে এসছে, তো পেশেন্টের ইমিডিয়েটলি সব থেকে আগে যদি কোনো পেশেন্ট ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে সব থেকে প্রথমে আমরা তার একটা সিটি স্ক্যান করি, কারণ স্ট্রোক হয়েছে সেটা হেমারেজিক নাকি ইসচেমিক সেটা রুল আউট করার জন্য। সো দিস ইজ তার আমরা এরকম প্লেট পেয়েছি এবং তার ব্লাড প্রেশার যেহেতু 210 ছিল, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি ব্লাড প্রেশারটা রিডিউস করতে হবে। আর তার সাথে যদি মাস এফেক্ট হয় তাহলে এই জায়গাটা আমরা কেটে নিই। মাস এফেক্ট হলে কি এটা সোয়েল আপ করবে, এটা সোয়েল আপ করে যদি এই দিকের স্ট্রাকচারগুলোকে চেপে দেয় তাহলে আরো বেশি পেশেন্টের কন্ডিশন খারাপ হবে। তো এদিকে আমরা না করে এটাতে একটা ক্লোজড স্পেস সেটাকে আমরা নিকাশ করি, এখানে একটা কেটে দিই, এখানে একটা কেটে দিই, একটা এরকম কালভারিয়ার চাকলা উঠিয়ে দিই, সেটাকে আমরা বলি
ক্রেনিওটমি, ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি, যাতে ডিকম্প্রেস হয়ে যায় সোয়েলিংটা। তারপর যখন আমরা সোয়েলিং সাবসাইড করে দিই তখন আবার আমরা কালভারিটা পরে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। সো ম্যানেজমেন্ট ওয়াইজ এটুকু বলতে পারো তোমরা, ঠিক আছে। ইমিডিয়েটলি ব্লাড প্রেশারটা আমরা 140/90 কমে আনবো, তার সাথে এভাবে ম্যানেজ করবো। আর সাথে আরেকটা দিতে হয়, এই ব্রেন ইডিমা কমানোর জন্য আমরা কি দেবো, ব্রেন ইডিমা কমানোর জন্য কি দেওয়া হয়, ম্যানিটল। ম্যানিটল দিই। ম্যানিটলের ডোজ কত, ম্যানিটল 1 গ্রাম বা 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট করে একটা সিঙ্গেল ডোজ দিতে হয়। তাতে যদি সেরকম রেসপন্স না আসে তখন আমরা আবার 12 ঘন্টা পর বা 8 থেকে 12 ঘন্টা পর আবার রিপিট করতে পারি। যাই হোক, তো এই টুকটাক জিনিসগুলো তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হবে। এরপরের ছবিতে আসছি, এখানেও একই রকম ভাবে একটা ব্লিডিং দেখতে পাচ্ছি আর তার চারপাশে ইডিমা দেখতে পাচ্ছি। আর রিজনটা মেনশন করতে হবে, এটা হলো বেসাল গ্যাংলিয়া ব্লিড, ঠিক আছে। এটা বেসাল গ্যাংলিয়া রিজনে ব্লিডিংটা হয়েছে, সেটা বাদবাকি প্যারেনকাইমাল এরিয়াকে কম্প্রেস করছে, কিন্তু মেজর সোর্স হলো বেসাল গ্যাংলিয়া ব্লিড। এখানে এটা কি, এটা সেরিবেলাম না অক্সিপিটাল, হ্যাঁ সেরিবেলার ব্লিড, ঠিক আছে, সেরিবেলার ব্লিড। এখানে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ তুমি, সো দিস ইজ আ সেরিবেলার ব্লিড। সেরিবেলার ব্লিড কি নিয়ে আসবে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে আসবে না কি সিমটমস নিয়ে আসবে, হ্যাঁ অ্যাটাক্সিয়া, ইয়েস। তাহলে পস্চুরাল ইনস্টেবিলিটি, ভার্টাইগো, সিভিয়ার ভার্টাইগো হবে এবং তার সঙ্গে পেশেন্ট সেরিবেলার অ্যাটাক্সিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। টিপিক্যাল এই অ্যাটাক্সিয়া নিয়ে প্রেজেন্ট করে 90% পেশেন্ট। এটাই একটা খতরনাক ব্লিডিং। কোথায় হয়েছে রিজনটা, এই তো সেরিবেলাম, এখানে কি সামনে, সেরিবেলামের সামনে কি থাকবে, পন্স থাকে, পন্টাইন হেমারেজ। পন্টাইন হেমারেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস হেমারেজ। কেন, এইখানে দেখো ব্লিডিং গুলো হলে একটা বড় এরিয়ার একটা কিছু পার্টকে ইনভলভ করছে। এই ব্লিডিংটা যতটা না ক্ষতিকর তার থেকে অনেক বেশি ক্ষতিকর এই ব্লিডিংটা। তার কারণ এখানকার যতগুলো যে করোনা রেডিয়েটা থেকে আলটিমেটলি চ্যানেলাইজ হয়ে যে হোয়াইট ম্যাটারের ট্র্যাক্টগুলো নিচের দিকে আসছে, সেগুলো সবগুলোই কি এইটুকু এরিয়ার মধ্যে দিয়ে নিচে স্পাইনাল করে যাচ্ছে। তাহলে পুরো এই এরিয়াটাতে যদি পুরো হেমারেজে চেপে যায় তাহলে যে এফেক্ট হবে, এই এরিয়াটুকু যদি চেপে যায় তাহলে সিমিলার এফেক্ট হবে। তাহলে ছোট জায়গা কিন্তু ড্যামেজ অনেক বেশি, ছোট জায়গা কিন্তু নিউরোলজিক্যাল ডেফিসিট অনেক বেশি, আউট অফ প্রপোর্শন নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, এন্ড মোস্ট অফ দ্য পেশেন্ট এক্সপায়ার করে, ঠিক আছে। সো দিস ইজ পন্টাইন হেমারেজ। মনে থাকবে, এখানে খুব একটা মাস এফেক্ট বোঝা যায় না, কিন্তু তার এফেক্ট যে ক্লিনিক্যাল এফেক্ট সেটা আমরা বুঝতে পারি। পন্টাইন হেমারেজে পিউপিল কিরকম পয়েন্ট, পিনপয়েন্ট পিউপিলের অনলি দেয়ার আর ফিউ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তার মধ্যে একটা হলো অ্যাট্রোপিন পয়জনিং আর একটা হলো দিস পন্টাইন হেমারেজ, ঠিক আছে, মনে থাকবে। তো কোনো পেশেন্টের পিন পয়েন্ট হেমারেজ, পিন পয়েন্ট পিউপিল, তার সাথে কোয়াড্রিপ্যারেসিস হয়েছে, একদম অবডান্টেড পেশেন্ট আছে, তার কোনো অ্যাবনর্মাল কিছু হিস্ট্রি পাচ্ছ না, কোনো সুইসাইডাল কোনো মোটিভ নেই, ওই রকম মনে হচ্ছে না যে ডাটোরা বা অ্যাট্রোপিন কিছু নিয়েছে, তাহলে আমরা অ্যাজিউম করব যে পেশেন্টের পন্টাইন হেমারেজ হতে পারে। সবসময় সিটি স্ক্যানে ভালো বোঝা যায় না, তবে মোস্ট অফ দ্য কেসে যদি ফোকাস করে দেখো তাহলে সিটি স্ক্যানে আমরা পন্টাইন হেমারেজ দেখতে পারি। যদি ইনিশিয়ালি না দেখা যায় তাহলে আমরা এমআরআই সাজেস্ট করতে পারি পেশেন্টটাকে প্রথমে স্টেবিলাইজ করে, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে দেখো এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল, এই ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এদিকে যেরকম আছে এদিকে ততটা নাই, সো দিস ইজ নোন অ্যাজ মাস এফেক্ট। তাহলে হেমারেজিক সিভিয়া উইথ মাস এফেক্ট, পেরিলেসিল এডিমা আছে, তার সাথে দেখো এদিকটা পুরো এফেক্ট হয়ে গেছে। এটা প্রথমে করা হয়েছিল, এটা হয়তো তার 2-3 ঘন্টা পরে করা হয়েছে, আরো বেশি মাস এফেক্ট হয়ে আরো বেশি দাবিয়ে দিয়েছে। দেখো ঠিক ধরেছো একদম, ঠিক আছে। এটা দেখো, এটা কিন্তু এক্সট্রা অ্যাক্সিয়াল ব্লিডিং। কি ব্লিডিং এটা, লেন্স শেপড যদি ব্লিডিং হয়, এক্সট্রা অ্যাক্সিয়াল লেন্স শেপড ব্লিডিং ইজ এপিডুরাল ব্লিডিং, এপিডুরাল লেন্স শেপড, এপিডুরাল সিকল শেপড সাবডুরাল। এটা দেখো এখানে কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছ, অ্যারো দেখো, অ্যারো আমার অ্যারো না, এখানে অ্যারো দেওয়া আছে, দেখো এখানে একটা হাইপারডেন্স জায়গা দেখতে পাচ্ছ, হ্যাঁ। সো দিস ইজ অলসো ব্লিডিং, এবং সেই ব্লিডিংটা শেপ কিরকম, হাসুলির মতো দেখতে, সিকল পাটের জমিতে গেছো পাট কাটার সময়, তো সেখানে যে সিকলটা থাকে, সো দিস ইজ টিপিক্যাল সিকল শেপড ব্লিডিং। সো দিস ইজ সাবডিউরাল ব্লিডিং, সিকল শেপড সাবডিউরাল, লেন্স শেপড এপিডুরাল। এইটা একদম গোলাবে না, এটা তোমাদের কোশ্চেনও আসে, নিট পিজির কোশ্চেনও আসে,
যদি এরকম লেন্টিকুলার শেপ হয় and limited by suture line, দেখো এখানে মাঝে সুচার লাইন আছে, এদিকে ল্যাটারাল সুচার লাইন আছে, সুচার লাইন দ্বারা লিমিটেড এবং লেন্স শেপ, ইট ইজ টিপিক্যাল এপিডুরাল হেমাটোমা and this is subdural sickle shape not limited by suture line, it is subdural hematoma. ক্রনিক আসছে, এটা এটা একটু হয়তো ক্রনিক হয়েছে, ঠিকই বলছো তুমি, এইটা দেখে বলছো তো যে এটা একটু লেস ব্ল্যাক লাগছে, একটু হয়তো 2-3 দিন পরে করা হয়েছে, এটা যদি আরো 2-3 দিন পরে করো তখন সেটা সাবঅ্যাকিউট বলবো। এই কারণে সাবডুরাল হেমাটোমাকে আমরা 3 ভাগে ভাগ করি, অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক, আমরা আসছি পরে আসছি। সো দিস ইজ এপিডুরাল হেমাটোমা, দিস ইজ সাবডুরাল হেমাটোমা, ভুলবে না কখনো। তাহলে এপিডুরাল হেমাটোমা বা সাবডুরাল হেমাটোমা ট্রিটমেন্টে কি করি আমরা, যদি প্রেসার সিমটমস থাকে তাহলে এখানে বার হোল করি, মেশিন দিয়ে ছোট্ট একটা ফুটো করি, ব্লাডটা অ্যাসপিরেট করে নিই, এটা করা হয়, করা যায়। আচ্ছা, এরপরে আসো, দিস ইজ সাবআরাকনোইড স্পেস, দেখতে পাচ্ছ একটা স্টার শেপড ব্লিডিং, এটা কি বেজাল সিস্টার্ন, বেজাল সিস্টার্ন, সে বেজাল সিস্টার্নে ব্লাডটা ছড়িয়ে গেছে, তো যখনই সিস্টার্নে বা সালসাই গায়রার মধ্যে ব্লাডটা ছড়িয়ে যাবে, দিস ইন্ডিকেটস সাবআরাকনোইড লেভেলে হেমারেজটা হয়েছে, সাবআরাকনোইড হেমারেজ। প্রত্যেকটা এরিয়াতে দেখো, প্রত্যেকটা সাবআরাকনোইড স্পেসে ব্লাডটা ছড়িয়েছে, এটা অনেক সময় তোমরা ডায়াগনোসিস মিস করে দাও, মিস করা যাবে না। তিনখানে এক্সট্রাক্সিয়াল ব্লিডিং হলো, তাহলে দিস ইজ এপিডুরাল হেমাটোমা, দিস ইজ সাবডুরাল হেমাটোমা, দিস ইজ সাবআরাকনোইড হেমারেজ, টিপিক্যালি স্টার শেপড হাইপার ইন্টেন্স, দেখতে পাচ্ছ সাদা সাদা, তাহলে দিস ইজ অ্যাকিউট সাবআরাকনোইড হেমারেজ হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এটা কি হয়েছে, এটা তো ব্লিড হয়েছে অ্যাকিউট, তার সাথে কি হয়েছে দেখো, এটা কি ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, পেশেন্টটা শুয়ে আছে, এখানে দেখো একটু জল, একটু রক্ত থিতি আছে, সো দিস ইজ ইন্ট্রাভেন্ট্রিকুলার এক্সটেনশন, দেয়ার ইজ ইট ইজ হেমারেজিক সিভিএ উইথ ইন্ট্রাভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে, মানে ব্লিডিংটা, ব্লাডটা এই ভেন্ট্রিকলকেও কন্টিনিউ করে দিয়েছে, এবং এটার প্রগনোসিস আরো বেশি খারাপ স্বাভাবিক, কারণ এটা যদি নিজে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসকে ব্লক করে দেয় তাহলে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হবে, পেশেন্ট তাড়াতাড়ি মরে যাবে বা ম্যানেজ করে আরো বেশি টাফ হবে, কমপ্লিকেটেড হয়ে যাবে। সো দিস ইজ ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ, সরি প্যারেন্ট ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ উইথ ইন্ট্রাভেন্ট্রিকুলার এক্সটেনশন, মনে থাকবে এগুলো সবগুলোই অহরহ আমাদের এখানে আমরা পাই, দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এটাও একই রকম ভাবে ইন্ট্রাভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবারে সেই কনসেপ্টে আসছি। সো প্লাস 8 কি হলো, অ্যাকিউট ক্লটেড ব্লাড, তিনটি কথাই খুব গুরুত্বপূর্ণ, অ্যাকিউট হতে হবে এবং ক্লটেড হতে হবে, ফ্লোয়িং ব্লাড হলে হবে না, ফ্লোয়িং ব্লাড ইজ ব্ল্যাক, তাহলে অ্যাকিউট ক্লটেড ব্লাড ইজ প্লাস 80, সাদা সাদা দেখতে হবে, যদি সাব অ্যাকিউট হয় তাহলে আরো একটু গ্রেইশ হবে, আর একটু ব্ল্যাকিশ হবে, সরি আরো একটু ব্ল্যাকিশ হবে, যদি ক্রনিক হয় তাহলে জলের কাছাকাছি, সিএসএফ ডেনসিটি, এই টার্মটা রেডিওলজিস্টরা ইউজ করে, সিএসএফ ডেনসিটি, যদি ক্রনিক কারো হেমারেজ হয়ে থাকে তার জায়গাতে কি ব্লাডটা সারা জীবন থাকবে না, পেশেন্টটা সুস্থ হয়ে গেছে, তাহলে সেই জায়গাতে কি হবে, সেই জায়গাতে সিএসএফ চলে আসবে, পানির মধ্যে একটা জিনিস থাকবে, সেটাকে আমরা তখন বলি ক্রনিক, সেই ক্রনিকে আমরা তখন সিএসএফ ডেনসিটির ওখানে ফ্লুইড পাই, ঠিক আছে। এবারে তার এক্সাম্পলটা আছে, এখানে দেখো, এখানে পুরোটা কি একই রকম হোয়াইট, এটা এপিডুরাল হেমারেজ, দেখতেই পাচ্ছ পুরোটা কি একই রকম হোয়াইট, এইখানে দেখো কিছু হুইরল আছে, হুইরল মানে ঘূর্ণি, কিরকম ঘূর্ণি, ব্ল্যাক ব্ল্যাক ঘূর্ণি, দেখো এখানে একটা ঘূর্ণি আছে, এখানে একটা ঘূর্ণি আছে, এখানে একটা ঘূর্ণি আছে, মানে হেমাটোমা অলরেডি আছে, তার মধ্যে যে ভেসেলস গুলো প্যাটেন্ট আছে সেখান থেকে অ্যাক্টিভলি ব্লিডিং হচ্ছে, এই অ্যাক্টিভলি ব্লিডিং মানে কি, সেটা ফ্লো হচ্ছে, ব্লিডিংটা, ব্লাডটা ফ্লো হচ্ছে, ফ্লোয়িং ব্লাড ইজ ব্ল্যাক, সেই কারণে এরকম আমরা একটা হুইরল সাইন পাই বা সুইরল সাইন বলে, SWIRL বলে, সুইরল সাইন, ঘূর্ণি সাইন, এখানে একটা দেখো, এখানে একটা দেখো, এখানে একটা দেখো, তাহলে দিস ইজ এপিডুরাল হেমাটোমা উইথ অ্যাক্টিভ অনগোয়িং ব্লিডিং, এটুকু আমরা রিপোর্ট করতেই পারি। এদিকে দেখো, এখানেও দেখো একটা ব্লিডিং এর জায়গা আছে, এখানেও ব্লিডিং হয়েছে, এটা অতটা ব্লিডিংটা প্রমিনেন্ট নয়, এখানে যে ব্লিডিংটা আছে সেই ব্লিডিংটা আগের ব্লিডিং এর মতো কি অনেক বেশি, আরো বেশি ব্ল্যাকিশ হয়ে গেছে, সো দিস ইজ ক্রনিক ইস্যু, দিস ইজ নট অ্যাকিউট ইস্যু, পরের ছবিটাতে এসে this is chronic issue, so this is chronic and this is also, sorry, this is subacute and this is chronic, আগেটা দেখো,
এটার সাথে এটা কম্পেয়ার করে। বায়োল্যাটারাল সাবডুরাল হেমাটোমা হয়েছিল, এটা হয়তো 2 সপ্তাহ আগে হয়েছে, এটা 1 সপ্তাহ আগে হয়েছে। এটা একটু বেশি হোয়াইটিস দেখাচ্ছে, এটার সাথে এটার কম্পেয়ার করছে, এটার সাথে এটার কম্পেয়ার। এখানেও কিন্তু একটা ব্লিডিং হয়েছিল, এখন আমরা সেটাকে সিএসএফ এর মতো মনে হচ্ছে, কিন্তু ওখানে অনফিল ইউনিটে দেখা যাচ্ছে যেটা ওটা সিএসএফ এর থেকে বেশি ডেন্স। ওই তো ওই রেঞ্জের মধ্যে থাকবে, এটা ডিফাইন্ড নয়। 80 থেকে কম থাকবে অনেকটাই, অথচ 15 এর থেকে বেশি থাকবে, তখন সেটাকে আমরা সাবঅ্যাকিউট বলবো। ওটা ওরা ক্যালকুলেট করে, ধরো 30 আছে, 35 আছে, মানে 15ও নয়, মানে সিএসএফ তুমি বলতে পারছো না, অথচ একদম অ্যাকিউট ব্লিডিংও বলতে পারছো না, বা সাবঅ্যাকিউটও বলতে পারছো না, সরি অ্যাকিউটও বলতে পারছো না, তখন আমরা সেটাকে সাবঅ্যাকিউট বলবো। সো দিস ইজ ক্রনিক সাবডুরাল হেমাটোমা, যেটা পুরো লিকুইফাই হয়ে গেছে। দিস ইজ সাবঅ্যাকিউট সাবডুরাল হেমাটোমা, ঠিক আছে। আর একটা ভালো ছবি ছিল, এইটা দেখো, এইটা ভালো ইন্টারেস্টিং ছবি। এখানে দেখো অলরেডি একটা স্পেস অকুপাইং জিনিস আছে, মানে ওর আগে একদম প্লাস পুরোটা যদি দাও তাহলে এটা সিকেল সেল আছে, তাহলে দিস ইজ ক্রনিক সাবডুরাল হেমাটোমা। তার উপরে আবার নিচের দিকটাতে আবার একটু বেশি হোয়াইটিস জিনিস পাওয়া যাচ্ছে দুটো দিকে, তাহলে বায়োল্যাটারাল অ্যাকিউট অন ক্রনিক সাবডুরাল হেমাটোমা। ক্রনিক আগে একটা হয়েছে, তারপর আবার রিকারেন্ট রিব্লিড হয়েছে। ইউজুয়ালি এলডারলি পেশেন্ট যারা, তাদের যে ওই এমিসারি যে ভেন্স গুলো চলে তারা খুব ফ্রাইবল হয়ে যায়, একটু হয়তো মাথায় বাইকে বা কোথাও একটা ঠক্কর লাগলো, ওই ভেন গুলো ছিঁড়ে গেল, তখন এরকম সাবডুরাল ব্লিডিং হয়, তো সেটা রিকারেন্ট হতে পারে। তো প্রথমে একটা হয়েছে, সেটা লিকুইফাই হয়ে গেছে, সেই কারণে ইট ইজ ক্রনিক, বাট তারপরে আবার অ্যাকিউট হয়েছে, নিচে ব্লাডটা থিতিয়ে ক্লট হয়ে গেছে। সো দিস ইজ অ্যাকিউট অন ক্রনিক সাবডুরাল হেমাটোমা। নাও কামিং টু দ্য লাস্ট পার্ট, all white spots are not hemorrhage. All white spot are not hemorrhage. কেন নয় সেটা আমরা বলছি, কারণ কিছু কিছু নর্মাল হোয়াইট স্পটস আমরা ব্রেনে পাই, সেটা আমাদের স্পেসিফিক্যালি মাথায় রাখতে হবে, কারণ এটা অনেক ভুল হয়। কেন ভুল হয় দেখো, এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা জিনিস, এখানে সাদা সাদা জিনিস, তাহলে ইজ ইট ইন্ট্রাভেন্ট্রিকুলার ব্লিডিং? নো, দিস ইজ ক্যালসিফাইড কোরয়েড প্লেক্সাস। কোরয়েড প্লেক্সাস থেকে এসিএসএফ তৈরি হয়, তাই তো, দিস ইজ calcified choroid plexus. তাহলে this is one thing that is appearing as white, but it is not bleeding. It is nothing but calcified choroid plexus. এরপরে দেখো এখানে কি, এখানে একটা হোয়াইট জিনিস দেখতে পাচ্ছ, তাহলে মিড লাইন ব্রাইট হোয়াইট একটা জিনিস দেখতে পাচ্ছ, কি জিনিস এটা হতে পারে? তাহলে ব্রেনের প্যারেনকামের মধ্যে, চারিদিকে তো ব্রেন প্যারেনকাম, কোথাও বোন ফোন কিছু নেই, কোন একটা গ্ল্যান্ড আছে যেটা মিড লাইনে থাকে? পিনিয়াল গ্ল্যান্ড। সো পিনিয়াল গ্ল্যান্ড ক্যান অ্যাপিয়ার দিস ব্রাইট, সো দিস ইজ নাথিং বাট pineal gland. It appears white, but it is not something pathological, it is physiological. This is pineal gland, মনে থাকবে। so this is pineal gland. তোমাদের সুবিধার্থে আমি এরপরে লিখে দিয়েছি যাতে তোমরা নিজেরাই ডায়াগনোসিসটা দেখে নিতে পারো। এরপরে দেখো এই জায়গাটা গ্লোবাস প্যালিডাসে ক্যালসিফিকেশন, ইট ইজ অলসো নর্মাল ফাইন্ডিং। এই যদি এটা ম্যাক্রো ক্যালসিফিকেশন হয়, অনেক বেশি বেশি ক্যালসিফিকেশন হয়, তখন সেটার অনেক ইটিওলজি আছে, ফার্স্ট ডিজিজ আছে, রিভার্স ফার্স্ট ডিজিজ আছে, অনেকগুলো ডিজিজ আছে, সেগুলোতে ক্যালসিফিকেশন বড় বড় হবে, সেটা টিপিক্যালি আলাদা বোঝা যাবে। কিন্তু এইখানে যে টিপিক্যাল গ্লোবাস প্যালিডাস এরকম যদি ক্যালসিফিকেশন পাও, মাইনার ছোট 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 ক্যালসিফিকেশন, দ্যাট ইজ পারফেক্টলি নর্মাল ফাইন্ডিং। বোঝা গেল? তাহলে তিনখানা এক্সাম্পল দাও যেগুলো অ্যাপিয়ার্স হোয়াইট বাট নট হেমারেজ। নাম্বার 1 কোরয়েড প্লেক্সাস, নাম্বার 2 পিনিয়াল গ্ল্যান্ড, নাম্বার 3 গ্লোবাস প্যালিডাস। বলবে? বলবেন?